নোটিশ করেছো কখনো? কিছু ছেলে বিয়ের পর আরও শক্তিশালী হয়ে ওঠে, আবার কেউ কেউ রাতারাতি সব সম্মান হারায়। দুই ছেলে, একই মঞ্চ, একই কসম, একই ফেরা, কিন্তু একজনের রাজ্য তৈরি হয়, আরেকজনের কবরস্থান। পার্থক্য ভালোবাসার নয়, চরিত্রেরও নয়, পার্থক্য শুধু একটা জিনিসের: বিয়ের আগে তাদের কি ছিল। শৈশব থেকে আমাদের শেখানো হয় বিয়ে একটা মাইল ফলক, একটা পাড়া, পরিপক্কতার প্রমাণ, সমাজের সম্মানের সার্টিফিকেট। কিন্তু ইতিহাস অন্য গল্প বলে ভাই। নিকোলো ম্যাকিয়াভেলি ৫০০ বছর আগেই এক নিষ্ঠুর সত্য বুঝে ফেলেছিলেন, যা আজকের মিডল ক্লাস ভারতীয় ছেলে বুঝতে গিয়ে তার যৌবন উড়িয়ে দেয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, নেভার এন্টার এনি অ্যালায়েন্স ফ্রম আ পজিশন অফ উইকনেস। মানে, কখনো দুর্বল অবস্থানে থেকে কোনো মৈত্রী বা চুক্তি করো না। আর বিয়ে হলো জীবনের সবচেয়ে বড় অ্যালায়েন্স, সবচেয়ে বড় চুক্তি। বিয়ে কোনো মানুষকে উঁচুতে তোলে না, বিয়ে তাকে ম্যাগনিফাই করে, যা আছে তাকে 10 গুণ করে দেখায়। যদি তুমি ধনী হও, সফল হও, তবে বিয়ে তোমার ক্ষমতা বাড়িয়ে দেবে। কিন্তু যদি তুমি গরিব হও, স্ট্রাগল করছো, তবে বিয়ে তোমার দুর্বলতা পুরো দুনিয়ার সামনে উন্মুক্ত করে দেবে। মানুষ একজন প্রেমবয়ের স্বামী দেখে না, তারা দেখে একজন মানুষকে যে বাধ্য, যাকে প্রদান করতে হবে, মেনে চলতে হবে, সহ্য করতে হবে। আর যখন সে পারবে না, সম্মান উবে যাবে, ধীরে ধীরে, প্রথমে, তারপর একদিন একেবারে। এখন আমি তোমাকে দুটি কথা আগেই বলে দিচ্ছি। প্রথম কথা, এই ভিডিওতে একটা শব্দ বারবার আসবে: লিভারেজ। এর মানে ভালো করে বুঝে নাও। লিভারেজ মানে সেই শক্তি যা তোমাকে মূল্যবান করে, সেই দর কষাকষির ক্ষমতা, সেই ব্যবসায়িক শক্তি যা তোমাকে কারো সামনে মাথা নত করতে দেয় না। দেখো, গ্রামে যার জমি আছে, টাকা আছে বা কোনো বড় কানেকশন আছে, তার কণ্ঠে ওজন থাকে, মানুষ শোনে। আর যার কিছু নেই, সে সারা জীবন অন্যের সামনে হাত জোড় করে। লিভারেজ যে কোনো কিছু হতে পারে: টাকা, পদমর্যাদা, দক্ষতা, কিছুই যা তোমাকে প্রতিস্থাপনযোগ্য না করে, যা তোমাকে সহজে সরানো যায় এমন না করে। সহজ নিয়ম মনে রেখো: যার লিভারেজ আছে সে খেলা খেলে, যার নেই তার সাথে খেলা খেলা হয়। এখন দ্বিতীয় জরুরি কথা, এই ভিডিও দেখার সময় তোমার মনে দুটি প্রশ্ন আসবেই। প্রথম প্রশ্ন, যদি আমি কখনো শক্তিশালী না হতে পারি, কখনো কিছু বড় না করতে পারি, তাহলে কি আমি বিয়েই করব না, কি সারা জীবন একা থাকব? দ্বিতীয় প্রশ্ন, যদি আমি ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছি এবং এই জালে আটকে আছি, যেটা এই ভিডিও বর্ণনা করছে, তাহলে কি আমি ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত? কি আমার জন্য কোনো রাস্তা নেই? দুটি প্রশ্নের উত্তর আমি ভিডিওর শেষে দেব, কিন্তু আগে তোমাকে বুঝতে হবে এই সমস্যাটা কি এবং এই সমস্যা কতটা গভীর। আর এটা বোঝাতে আমি তোমাকে দর্শন শোনাব না। প্রথমে একটা রিয়েল স্টোরি শোনাই, একদম রিয়েল, যা আমি নিজের চোখে দেখেছি। ইন্ডাস্ট্রিতে এক ছেলের অবস্থার কথা জানতে পারলাম আমার ৫-৬ বছর আগে। তার বিয়ে হয়ে গিয়েছিল ২৩ বছর বয়সে, খুব তাড়াতাড়ি। তার স্ত্রী একজন সরকারি শিক্ষক, একটা গ্রামের স্কুলে, বেতন যা একজন সরকারি শিক্ষকের হয়, সুরক্ষিত চাকরি, সম্ভবত তার থেকে দ্বিগুণ আয় করে। এখন সমস্যা কি? সমস্যা হলো তার স্ত্রীর পোস্টিং সেই গ্রামে আছে, সেই এলাকাতেই আছে। সরকারি চাকরি, ট্রান্সফার কঠিন, তাই সেও সেই এলাকাতেই থাকে, সেই এলাকাতেই বা আশেপাশেই চাকরি খোঁজে। সে একটা কোম্পানিতে মেশিন অপারেটর, ৫ বছর ধরে একই পজিশনে আছে, ১২,০০০ টাকা বেতন, ৫ বছর, একই ১২,০০০। তাকে জব অফার আসলো অনেক, ভালো কোম্পানি থেকে, ভালো পজিশনের জন্য। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে ইঞ্জিনিয়ার লেভেল পর্যন্ত যেতে পারত অনায়াসে। কিন্তু সব অফার দূরের লোকেশনে ছিল, অন্য শহরে, অন্য রাজ্যে। যদি সে সিঙ্গেল হতো তাহলে কি করত? বলতো, ঠিক আছে, ২-৩ বছর সেখানে যাই, নিজেকে বিল্ড করি, তারপর দেখব। রিস্ক নিয়ে নিত, লাফ দিত। কিন্তু সে লাফ দিতে পারছে না, কারণ স্ত্রীর চাকরি ফিক্সড, বাড়ি ফিক্সড, লোকেশন ফিক্সড। তার অবস্থাই এমন। তার পুরো ক্যারিয়ার ট্র্যাজেক্টরি, তার পুরো ক্যারিয়ারের দিক এক ভূগোলে বন্দী হয়ে গেছে। তাই সে অপেক্ষা করে, হয়তো এই এলাকাতেই কোনো ভালো সুযোগ চলে আসবে। ৫ বছর অপেক্ষা করছে, এখনও অপেক্ষা করছে। স্ত্রীর প্রমোশন হবে হয়তো, সরকারি চাকরিতে ইনক্রিমেন্ট মিলবে, সে এগিয়ে যাবে, আর সে ৫ বছর আগে যেখানে ছিল আজও সেখানে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করি, স্ত্রী খারাপ? না। বিয়ে খারাপ?
না, টাইমিং খারাপ ছিল। 23 বছর বয়সে বিয়ে করল, যখন নিজে কিছু গড়ে উঠিনি। এখন জিওগ্রাফিক্যালি লকড। সুযোগ আসছে কিন্তু নিতে পারছে না। এটাই সেই অদৃশ্য খাঁচা, সেই আনসিন কেজ যার কথা আমি বলছি। কোনো শিকল নেই, কোনো তালা নেই, কিন্তু উড়তে পারছে না। এই ছেলেটি ট্যালেন্টেড, হার্ডওয়ার্কিং। অপশন ছিল তার কাছে, কিন্তু সে অপশন ইউজ করতে পারল না। কেন? কারণ ভয় ও মজবুরি তাকে রুখে দিল। ফিয়ার যেখানে ঢোকে সেখানে লিভারেজ বেরিয়ে যায়। ভয় যেখানে ঘষে সেখানে শক্তি নিঃশেষ হয়ে যায়। এটা একটা উদাহরণ আর্লি ম্যারেজ ট্র্যাপের। আর এটা কোনো এক্সট্রিম কেস না, এটা তোমার আশেপাশেই ঘটছে, হয়তো তোমার সাথেও। এখন বোঝো এটা কেন হয়। গরিবই কোনো পাপ নয়, না এটা তোমার আত্মায় কোনো দাগ, কিন্তু এটা এক ধরনের কন্ডিশন যা মানুষের কাছ থেকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র কেড়ে নেয়, লিভারেজ, সেই শক্তি। আর দুনিয়া শুধু একটা ভাষা বোঝে, লিভারেজের ভাষা, শক্তির ভাষা। যখন একজন মানুষ গরিব হয়, তার প্রতিটি সিদ্ধান্তকে দুর্বলতার দৃষ্টিতে দেখা হয়, কমজোরির নজরে দেখা হয়। সে সত্য বলতে পারে, কিন্তু মানুষের কাছে সেটা অজুহাত লাগবে, বাহানা লাগবে। সে লয়্যালটির প্রতিশ্রুতি দিতে পারে, কিন্তু মানুষের কাছে সেটা ডিপেন্ডেন্সি লাগবে, নির্ভরতা লাগবে। সে ভালোবাসা দেখাতে পারে, কিন্তু মানুষের কাছে সেটা নিড লাগবে, জরুরত লাগবে। সমাজ মুখে বলে সিম্পল ও হাম্বল ছেলে ভালো হয়, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে সিম্পল ছেলেকেই সবচেয়ে বেশি মারা পড়ে। বিয়েকে আমরা স্যাক্রেড বলি, পবিত্র বলি, কিন্তু আসলে এটা এক নির্মম নেগোসিয়েশন, এক নির্দয় দর কষাকষি, এক ধরনের ডিল যেখানে সব কিছু মেপে দেখা হয়। তুমি কতটা কামাতে পারো, কতটা দিতে পারো, কতটা সহ্য করতে পারো। যখন একজন গরিব ছেলে বিয়ে করে, সে ইকুয়াল পার্টনার হয়ে যায় না, সে এক লায়াবিলিটি হয়ে যায়, এক বোঝা হয়ে যায়। সে নিঃশব্দে আশা করে যে তাকে টলারেট করে নেওয়া হবে, বরদাস্ত করে নেওয়া হবে। আর টলারেন্সে কখনো কিংডম তৈরি হয় না, সাম্রাজ্য তৈরি হয় না, কারণ টলারেন্সের একটা এক্সপায়ারি ডেট থাকে। কিন্তু কি হয় যখন কেউ আগে তার পজিশন বিল্ড করে, তারপর বিয়ে করে? এর উত্তর ইতিহাসে মেলে। নেপোলিয়ন বোনাপার্ট, ইউরোপিয়ান ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল কঙ্কারার, সবচেয়ে শক্তিশালী বিজেতা। নেপোলিয়নও বিয়ে করেছিল, কিন্তু তার অ্যাপ্রোচ একদম আলাদা। নেপোলিয়ন একজন ট্যালেন্টেড জেনারেল ছিল, যুদ্ধ জিতছিল, কিন্তু পলিটিক্যাল পাওয়ার ছিল না, ফ্রেঞ্চ গভর্নমেন্টে ইনফ্লুয়েন্স ছিল না। তাই সে কি করল? সে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে জোসেফিনকে বিয়ে করল। জোসেফিন ছিলেন এমন এক নারী যিনি ফ্রেঞ্চ পলিটিক্যাল সার্কেলে খুব কানেক্টেড ছিলেন। তার কন্ট্যাক্ট ছিল, ইনফ্লুয়েন্স ছিল, অ্যাক্সেস ছিল তাদের কাছে যারা অ্যাকচুয়াল পাওয়ার হোল্ড করতেন। কিন্তু খেয়াল করো, নেপোলিয়ন এই বিয়ে তখন করল যখন সে অলরেডি একজন সফল জেনারেল হয়ে গেছে। 1796 সালে ইটালিয়ান ক্যাম্পেইন জিতে ফেলেছে। তার নাম হয়েছে, তার কাছে বার্গেনিং পাওয়ার ছিল, নেগোশিয়েট করার শক্তি ছিল। সে ডেসপারেট ছিল না, নিডি ছিল না, সে স্ট্র্যাটেজিক ছিল। নেপোলিয়ন বিয়েকে ল্যাডারের মতো ইউজ করল, সিঁড়ির মতো। জোসেফিনের কানেকশন দিয়ে পলিটিক্যাল পাওয়ার গেইন করল, অ্যান্ড ইভেন্চুয়ালি এম্পেরার হয়ে গেল, পুরো ইউরোপের সবচেয়ে শক্তিশালী মানুষ। একই ইনস্টিটিউশন, বিয়ে, কিন্তু নেপোলিয়ন এটাকে পাওয়ার দিয়ে এন্টার করল, লিভারেজ নিয়ে। তার জন্য বিয়ে কেজ হলো না, খাঁচা হলো না, বিয়ে ল্যাডার হয়ে গেল, সিঁড়ি হয়ে গেল। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, দ্য ওয়াইজ ম্যান ডাজ অ্যাট ওয়ান্স হোয়াট দ্য ফুল ডাজ ফাইনালি। মানে, বুদ্ধিমান মানুষ সেই কাজ তড়িৎ করে যেটা মূর্খ শেষমেশ করে। নেপোলিয়ন আগে নিজেকে বিল্ড করল, তারপর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করল। এটাই ম্যাকিয়াভেলিয়ান অ্যাপ্রোচ। সেই 23 বছর বয়সী ছেলেটি উল্টো করল, আগে অ্যালায়েন্স করল, বিল্ড করা পরে ভাবল, আর এখন বিল্ড করার অপশনই নেই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বুঝো, বিয়ে গরিবীকে সফট করে না, বিয়ে গরিবীকে শার্প করে দেয়, তীক্ষ্ণ করে দেয়। যখন টাকা কম হয়, টেনশন বেশি হয়। যখন টেনশন বেশি হয়, ভালোবাসা কমে যায়। যখন সার্ভাইভালের প্রেশার চড়ে যায়, রোম্যান্স নিজেই নেমে যায়। অ্যাবান্ড্যান্সে বলা ভালোবাসা জেনারেসিটি, দরিয়া দিলি লাগে। স্কেয়ারসিটিতে বলা ভালোবাসা অব্লিগেশন, বোঝা লাগে। মিডল ক্লাসকে একটা ডেঞ্জারাস মিথ্যা বিক্রি করা হয়েছে, বিয়েতে স্টেবিলিটি মিলবে, দুজনে মিলে স্ট্রাগল করব আর বেরিয়ে আসব। শুনতে কমফর্টিং লাগে, ভালো লাগে, তাই ডেঞ্জারাস। বিয়ে ইন্টেনশনকে রিওয়ার্ড করে না, নিয়তকে ইনাম দেয় না।
বিয়ে ক্যাপাসিটিকে রিওয়ার্ড করে, ক্ষমতাকে রিওয়ার্ড করে, এফর্টকে নয়, রেজাল্টকে রেসপেক্ট আয়। যখন ঘরে টাকা টাইট হয়, প্রতিটি ছোট ফেলিয়ার বড় ইস্যু লাগে, প্রতিটি ডিলে পার্সোনাল লাগে, প্রতিটি ভুল আগের চেয়ে বেশি ভারী লাগে। ধীরে ধীরে রেসপেক্ট ঘষে যেতে থাকে। কোনো বড় ড্রামা হয় না, বাস রোজের ছোট ছোট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যার জন্য কোনো সরিই যথেষ্ট হয় না। আরেকটা এক্সাম্পল দেখো কন্ট্রাস্টের জন্য। ওয়ারেন বাফেট দুনিয়ার টপ ইনভেস্টরদের একজন, আজ বিলিয়ন্সের এম্পায়ার। ওয়ারেন 22 বছর বয়সী ছিল যখন সে সুজ্যানকে বিয়ে করেছিল 1952 সালে। কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটেল আছে যা মানুষ মিস করে। যখন বাফেট বিয়ে করেছিল তার কাছে অলরেডি $10,000 ক্যাপিটাল ছিল। 1952 সালে $10,000 অনেক বড় অ্যামাউন্ট ছিল। মানে বাফেট বিয়ে তখন করল যখন তার অলরেডি লিভারেজ ছিল, রিসোর্সেস ছিল।